নমস্কার। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট cpimwb.org.in এর পক্ষ থেকে আমরা আজকে বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী, শুধুমাত্র তা নয়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতির সঙ্গে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা করব। আমাদের মূল বিষয়টা হচ্ছে আজকের এই ইন্টারভিউয়ের, সেটা হচ্ছে আসন্ন আইপিটি এর যে প্রতিষ্ঠা দিবস আগামী 25 তারিখ, সেই উপলক্ষে আইপিটি এর ইতিহাস, গড়ে ওঠা, তার থেকে প্রত্যাশা কী ছিল আইপিটি এর থেকে, এই গোটা বিষয়টা নিয়ে আমরা শুভেন্দুবাবুর থেকে জানব। তো আমার প্রথমেই ওনার কাছে যে প্রশ্নটা থাকবে যে আইপিটিএ গড়ে ওঠা এবং তার পরবর্তীতে তার বিবর্তনের ইতিহাস এবং সেখানে দাঁড়িয়ে তার কোথায় কোথায় দাঁড়িয়ে কি কি লিমিটেশন, এই বিষয়টা সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে বলেন। আসলে আইপিটি একটা ঐতিহাসিক পটভূমিকে কেন্দ্র করে তার বীজ রোপিত হয়েছিল। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সারা পৃথিবী জুড়ে রমালোলা এবং রবীন্দ্রনাথের নেতৃত্বে ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের সৃষ্টি হয়। সারা পৃথিবী জুড়ে লেখক শিল্পীরা এই যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, এই বারুদের গন্ধের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন এবং তার পূর্বভাগে ছিলেন এই দুজন চিরন্তন মনীষী, রবীন্দ্রনাথ এবং রমালোলা। পরবর্তীকালে ওখান থেকে প্রগতি লেখক সংঘের জন্ম হয়, ভারতবর্ষ এই প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং তার গর্ভ থেকেই 1943 সালে ভারতীয় গণনাট্য সংঘের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় বোম্বাই শহরে এবং তার মূল সুরটাই ছিল কিন্তু ফ্যাসিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংস্কৃতির আন্দোলনকে সংগঠিত করা বা সাংস্কৃতিক মানুষদের সংগঠিত করা, বা পরবর্তীকালে যে কোনো শ্রেণীর মানুষকে সংস্কৃতিমুখী করা, এটাই ছিল উদ্দেশ্য, সংস্কৃতিমুখী করা। যখন গণনাট্য সংঘ প্রথম গড়ে ওঠে তখন কিন্তু সেটা মূলত একটা এলিটদের সংগঠন হিসেবে গড়ে উঠেছিল। তখন বোম্বাইতে কে না ছিলেন, তখন বোম্বাই চিত্রজগতে পৃথ্বীরাজ কাপুর, বলরাজ সাহানি, এই উচ্চতার সব মানুষরা সভাকোটে, পশ্চিমবাংলার, ভারতবর্ষের অন্যান্য প্রান্তের শিল্পী, এখানে মনোরঞ্জন ভট্টাচার্য, সৌমিত্র উৎপল দত্ত থেকে শুরু করে বিজন ভট্টাচার্য কে না ছিলেন, বিনয়দা, জ্যোতিরিন্দ্র মৈত্র, সমস্ত সংস্কৃতি জগতের সমস্ত দিকপাল মানুষরা এই গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং মুম্বাইয়ের প্রথম কনফারেন্স থেকে দুটি মত গণনাট্য সংঘের সম্মেলনে উঠে আসে এবং সেই বিতর্ক আজও সমাধান হয়নি, অফিসিয়ালি সমাধান হয়নি। সেটা হচ্ছে হেমাঙ্গদা যে প্রশ্নটা তুলেছিলেন, সেটা হলো যেহেতু ভারতীয় গণনাট্য সংঘ আসলে কমিউনিস্ট পার্টি প্রভাবিত একটি সাংস্কৃতিক সংগঠন, সেহেতু তার সমস্ত যে সৃষ্টি সেগুলি প্রধানত গণমুখী, অর্থাৎ গ্রামীণ সাধারণ হতদরিদ্র দলিত মানুষ, তাদের যে সংস্কৃতি অর্থাৎ লোক সংস্কৃতির উপরে বেশি ভরসা করেই গণনাট্য সংঘের সৃষ্টি গড়ে উঠতে হবে। সলিল্লা মতটা ছিল ভিন্ন এবং সে মতের পেছনেও যুক্তি ছিল, যেহেতু কমিউনিস্ট পার্টি একটি আন্তর্জাতিক সংগঠন, কিন্তু তার যে সাংস্কৃতিক ফ্রন্ট বা সাংস্কৃতিক যে শাখা, তাতেও আন্তর্জাতিক সুগন্ধ প্রতিফলিত হবে।
এই একটা লড়াই তখন শুরু হয়েছিল। আমি বলছি সাংগঠনিকভাবে এখনো সে লড়াই অমীমাংসিতই থেকে গেছে, কারণ এটা নিয়ে আর খুব একটা আলোচনা হয়নি। কিন্তু সাংগঠনিকভাবে অমীমাংসিত থেকে গেলেও দুজন কি দুজনের জায়গা থেকে কিন্তু সরেছিলেন। পরবর্তীকালে সলিলদাও বহু গান লিখেছেন যা লোকাশ্রয়ী। হেমাঙ্গদাও যখন শঙ্খচিল লিখছেন বা যখন কল্লোলের সুর করছেন, তখন একজন লোকসঙ্গীতকে আঁকড়ে থাকেননি, তখন আন্তর্জাতিক সুরের সাহায্য তখন গ্রহণ করেছেন। কাজেই সাংগঠনিকভাবে না হলেও এই দুটি মতকেই পাশাপাশি নিয়ে গণনাট্য সংঘ তার যাত্রা শুরু করেছিল এবং আজও সেইটাই ভাবে, মানে তত্ত্বগতভাবে সেইটাই ভাবে। গণনাট্য সংঘের সাথে আমার কাজ শুরু করার সেটা ৭৩ সাল থেকে কলকাতায় আসার পর। কিন্তু আমি প্রায় ছাত্রজীবন থেকেই বাম রাজনীতির সাথে যুক্ত ছিলাম, কলেজ থেকেই। এবং 1967 নির্বাচনে আমি তখন সিপিআই করতাম কলেজে, বিপিএসএফ করতাম যেহেতু। তখন মেদিনীপুর জেলাতে সিপিআইএম এর খুব অস্তিত্ব ছিল না, সবটাই প্রায় সিপিআই প্রভাবিত ছিল। আমি তখন সিপিআই করতাম, কিন্তু আমার 67 সাল থেকেই আমার এক ধরনের প্রশ্ন আমার ভেতরেই দানা পাকাতে থাকে। সেটা অতটা গভীরে গিয়ে জাতীয় গণতন্ত্র, জনগণতন্ত্র এইসব তাত্ত্বিক আলোচনা না হলেও আমার কিছু কিছু বিষয় নিজের ভেতরে নিজের প্রশ্ন জাগার ফলে সিপিআইর সঙ্গে আমার একটা মানসিক দূরত্ব নিজের থেকেই তৈরি হচ্ছিল। তখন গীতাদি সেটা বুঝতে পেরেছে, গীতা মুখার্জি। গীতাদি আমাকে 67 নির্বাচনে মেদিনীপুর থেকে পাঠিয়ে দেন বাঁকুড়াতে। বাঁকুড়া জেম বিশ্বাস রেলের ট্রেডম্যান করতেন। জেম বিশ্বাস লড়ছিলেন অতুল্য ঘোষের বিরুদ্ধে। আমাকে ওখানে পাঠিয়ে দেওয়া হয় এবং জেম বিশ্বাসের বাড়িতেই আমি প্রায় 1.5 মাস ছিলাম নির্বাচনী কাজ করতে গিয়ে। এবং আমার প্রথম লেখা নির্বাচনী গান, যদিও এই গানটি সম্পর্কে পরে আমার খুব অনুতাপ হয়েছে, তবু গানটা শোনাই। অতুল্য প্রসাদী শ্যামাসঙ্গীত। মাগো আমায় রক্ষা কর্মা রক্ষা কালী, দিবানিশি ডাকছি তোমায়, আমার কানা চোখে প্রদীপ জালি, রক্ষা কর্মা রক্ষা কালী। আসানসোলের মানুষগুলো দেখালে মা রাঙ্গামূলো। এর আগে আসানসোল নির্বাচনে দাঁড়িয়ে অতুল্য হেরে গিয়েছিলেন। আসানসোলের মানুষগুলো দেখালে মা রাঙ্গামূলো, এবার বাঁধতে বলে পিঠে কুলো, মুখে দেবে চুনো কালি, ওদের ধ্বংস কর্মা রক্ষা কালী। ওমা আমেরিকার 480, সবাই বলছে গলায় ফাঁসি। তখন PL-480 গম আসতো ভারতবর্ষে, আমরা সে PL-480 গম খেতাম। আমেরিকার 480, সবাই বলছে গলায় ফাঁসি, বড় নিমক হারাম ভারতবাসী, গম খেয়ে তার দিচ্ছে গালি, তারে ধ্বংস কর্মা রক্ষা কালী। এই গানটি, এই একটি গান বাঁকুড়ার ওই নির্বাচনে সুপারহিট হয়ে যায় এবং নির্বাচন ফল ঘোষণার পর অতুল্য ঘোষ পরাজিত হন জেম বিশ্বাসের কাছে। এবং জেম বিশ্বাস প্রকাশ্য মঞ্চের যে বিজয় উৎসবে দাঁড়িয়ে আমাকে বলেন যে আমার এই বিজয়ের পেছনে শুভেন্দুর এই গানটির একটি সীমাহীন অবদান আছে। এবং
মানে এই গানটি একটা একটা অনুষ্ঠানে গিয়ে আমাকে 3বার 4বার করে গাইতে হয়েছে, আবার নতুন লোক এসছে, আবার আবার গাইতে হয়েছে, এতই জনপ্রিয় হয়ে গেছিল গানটি। তা সেই আমার কাজেই গণনাট্যে আমার সাংগঠনিকভাবে গণনাট্যে আমি 73 সালে সদস্য হলেও দমদমে এসে সাম্প্রতিক শাখার সঙ্গে যুক্ত হয়ে আসলে গণসংস্কৃতির সাথে আমার যোগাযোগ কিন্তু আর অনেকটাই আগে। কাজেই নিজেকে একজন গণশিল্পী বলতে কখনো আমার কোনো আড়ষ্টতা তৈরি হয়নি, সেটা গণনাট্য সঙ্গে আগে থেকেই তৈরি হয়নি। এই হলো আমার গণনাট্য সঙ্গে আসার, সঙ্গে যোগ দেওয়ার ইতিহাস। হ্যাঁ শুভেন্দুদা, আমার যেটা জানার, এটা তো হলো গণনাট্য সঙ্গে আপনার সেই অর্থে পার্টির হয়ে কাজ, গণসংস্কৃতির সরাসরি কাজ একটা, প্রথম আপনার গান লেখার সেই। এরপর যখন আপনি সংগঠনে সরাসরি যুক্ত হলেন, সংগঠনে যুক্ত থেকে আপনার কাজের যে অভিজ্ঞতা, সেইটা কীরকম? এখন 69 সালে আমি নন্দীগ্রামে প্রথম 5 জন লোক নিয়ে সিপিআইএম দলের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। নন্দীগ্রামে 5 জন ছিলাম আমরা, এবং তখন সিপিআইয়ের বিরুদ্ধে সংগঠন তৈরি করা কঠিন কাজ ছিল। বিশেষত ভূপালদার বিরুদ্ধ মঞ্চে দাঁড়িয়ে কথা বলা। ভূপালদা আমাদের কাছে ঈশ্বর প্রতিম ছিলেন প্রায়। এবং আমার রাজনৈতিক গুরু বলে আমি যদি কাউকে মেনে থাকি, শুধু ভূপাল পণ্ডাকে। তার ত্যাগ, একজন কমিউনিস্ট হিসাবে তার জীবনযাপন, তার আন্দামান থেকে ফিরে এসে মৃত স্ত্রীর কাছে এসে তার প্রথম দেখা, তার দেখতে পাওয়া, যখন ফিরে এলেন তখন স্ত্রী মারা গেছে। সব মিলে ভূপালদা আমাদের কাছে, আমাদের যৌবনে রাজনৈতিক হিরো বলতে যা বোঝায়, হিরো, ভূপালদা আমাদের কাছে তাই ছিলেন। আমি ভূপালদাকে প্রথম গিয়ে বলি, ভূপালদা আমি গণসঙ্গীত গাইব। ভূপালদাই আমাকে পরিচয় করিয়ে দেন হৃষিকেশ সাউর সাথে। হৃষিকেশ সাউ নন্দীগ্রাম কাণ্ড পশ্চাতে বাড়ি। হৃষিকেশদার একটা স্বদেশী যাত্রা গানের দল ছিল, স্বদেশী গানের দল। সেখানে হৃষিকেশদার স্বদেশী গান গাইতেন এবং গণসঙ্গীত গাইতেন নিজে লিখে। আন্তর্জাতিক ঘটনাবলীর উপরে গান লিখে হৃষিকেশদা গাইতেন। এবং কমিউনিস্ট পার্টি মিটিং মানে তখন মাইক টাইকের প্রচলন ছিল না, 1000 লোকের সামনে দাঁড়িয়ে খালি গলায় হৃষিকেশদা গান শোনাতেন। হৃষিকেশদার গান ছাড়া কমিউনিস্ট পার্টি মিটিং কখনো শুরু হতো না। তা আমি ভূপালদাকে বলতে, ভূপালদা আমাকে নিয়ে হৃষিকেশদার কাছে যান। সেদিন নন্দীগ্রাম স্কুল মাঠে একটা মিটিং ছিল কমিউনিস্ট পার্টি, এবং নন্দীগ্রামে একটা বহুদের আচার আছে, নমাজ পড়া যখন হবে, যেহেতু আমি যে এলাকাতে থাকি তার প্রায় 50% মুসলিম পরিবারের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে। কাজে নমাজের সময় হলে 15 মিনিটের জন্য সবার কাজ বন্ধ থাকতো, এবং তখন যে বক্তৃতা দেন না কেন, সে বিশ্বনাথ মুখার্জি হন, দেবেন দাসী হন, কামাখ্যানন্দন দাস মহাপাত্রই হন, কি কামাখ্যা ঘোষ হন, যেই হন তিনি, নমাজের সময় হলে কিন্তু মিটিং বন্ধ হয়ে যেত। তিনি তার অসমাপ্ত ভাষণ নমাজের পর দিতেন, এর কোনো এদিক ওদিক হতো না। এইরকম একটি বিরতিতে হৃষিকেশদার কাছে আমাকে নিয়ে যান ভূপালদা। নিয়ে গিয়ে বলেন যে, ঋষিবাবু, এই শুভেন্দু একটু গণসঙ্গীত গাইতে চায়, আপনি একটু আশ্রয় দিন ওকে, কী করে গণসঙ্গীত গাইতে হয়। হৃষিকেশদা আমাকে আপাত মস্তক দুবার দেখলেন, দেখে একটা শব্দ বললেন সেদিন, 2টো বাক্য, যা বিশ্বাস করিস না সেটা গাইবি না, যা বিশ্বাস করিস সেইটাই গাইবি। আর কিচ্ছু বললেন না সেদিন। এই মানুষগুলো, হৃষিকেশদা আমার কাছে একটা অদ্ভুত একটা মাইলস্টোন হয়েছেন আমার জীবনে। হৃষিকেশদা একটা লাল পতাকা ছিল, ক্লাস 3 পর্যন্ত পড়া,
তার রাজনৈতিক জ্ঞান, তার রচনা, তার লেখা গান, তার কথাবার্তা অনেক রাজনৈতিক বড় নেতার থেকেও আমাকে বেশি প্রভাবিত করে। ঋষিকেশদার ভিতর যাপন শব্দটা, ঋষিকেশদা একটা লাল পতাকা ছিল, তখন তো ওই ফেব্রিক পেন্ট বেরোয়নি, তখন ওই অ্যাপ্লিক করে সাদা কাপড় কেটে লাল কাপড়ে বসিয়ে দিয়ে ওই কাস্তে হাতুড়িটা বানিয়ে দেওয়া হতো। এইরকম একটি সাদা কাপড় কেটে অ্যাপ্লিক করে একটি লাল পতাকা ঋষিকেশদার ছিল, ব্যক্তিগত পতাকা। সেটা 4 ভাঁজ করে ঋষিকেশদা বালিশের নিচে রেখে ঘুমোতো। যেদিন মিছিল থাকতো সেদিন একটা লাঠি মাগে লাগায়, ওই লাঠিটাকে নিয়ে মিছিলের সকলের সামনে থাকতেন স্লোগান দিতে। ঋষিকেশদা কোনোদিন ঠাকুরকে তুলসী বেলপাত না দিয়ে জলস্পর্শ করেন, আস্তিক ছিলেন। কিন্তু কমিউনিস্ট পার্টির মিটিংয়ে সকলের আগে থাকতেন। এই দেশটার নাম ভারতবর্ষ, এই দেশটার নাম ভারতবর্ষ। আমাদের বিভ্রান্তি হয়েছে নকশাল আমলে আশ্রয় নিতে গিয়ে, গ্রামাঞ্চলে গিয়ে বহু ছেলেপুলে এমন সমস্ত কথাবার্তা গ্রামীণ কৃষকদের বলেছেন যা বিপরীত প্রতিক্রিয়া তৈরি করেছে। বিপরীত মানে গ্রামাঞ্চল মানুষরা, আমাদের ইসমাইল চাচা বলতাম আমরা, ইসমাইল চাচা তখন 65 বছর বয়স প্রায়, আমাদের কত 22-23-24 বছর বয়স। ইসমাইল একদিন বলছেন, এই মানুষগুলোকে না জানলে না কমিউনিস্ট পার্টিকেও জানা যায় না, আর কমিউনিস্ট পার্টিকে না জানলে তার সংস্কৃতি ফ্রন্টেরও মর্ম উপলব্ধি করা যায় না। আমাকে একদিন ইসমাইলদা বলছেন যে যেদিন প্রথম বৃষ্টিটা নামরে বাবা, ওই লাঙলটা বের করে, গরুটাকে নিয়ে গরু দুটো বের করে মাটিতে যেদিন প্রথম লাঙলটা ঠেকাই মাঠে, সেদিন কি অনুভূতি হয়ে জানিস? একটা বিয়ের পর তোর চাচিকে স্পর্শ করার সময় যে অনুভূতিটা হয়েছিল, একটা 22 বছরের ছেলেকে বলছেন, হ্যাঁ, সেই অনুভূতি আমার হতো যে প্রথম লাঙলটা মাটিতে ঠেকাতাম বছরে। হচ্ছে কৃষক, কমিউনিস্ট পার্টি করা লোক, কমিউনিস্ট পার্টি করা মানুষ। আরেকজনের কথা না বললেই আমার সঙ্গীত জীবন এবং কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হয়ে তার প্রতি অনুগত হওয়া যে জীবন, সেই জীবনটা হতো না এইসব লোকগুলো না থাকলে। কমিউনিস্ট পার্টির নেতার প্রতি খুব, একমাত্র ভূপালদা ছাড়া পরবর্তীকালে সুকুমার সেনগুপ্ত, তারা সুপারদার কাছে যখন এসেছি তখন তো আমি পরিণত অনেকটাই। কিন্তু তার আগে যে মানুষগুলো আমাকে এই দর্শনের প্রতি আকৃষ্ট করেছে, কাঁচা থেকে পাকা হওয়ার যে প্রক্রিয়া, তার আমার তখন কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, 18 বছর বয়স। আমার ইচ্ছে হলো যে করবো, আমি একটু ক্লাসিক্যাল গান শিখব। আমি 14 বছর বয়স থেকে ফাংশানে গান গাই, হারমোনিয়াম বাজিয়ে। আমাদের ওখানে একটা ওস্তাদ ছিলেন, আমাদের বাড়ি থেকে পারুল বাড়ি 7 মাইল রাস্তা, মানে 11 কিলোমিটার। সাইকেল চালানোরও রাস্তা ছিল না তখন, ধান মাঠের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হতো। ধানের মাঠের আল ভেঙে ভেঙে 11 কিলোমিটার রাস্তা। আমি একদিন রাখাল দাসের কাছে গেলাম, তার নাম রাখাল দাস। রাখালদার একটা ইতিহাস আছে। মহিষাদল রাজবাড়িতে মালি ছিলেন রাখাল দাস। মহিষাদল রাজবাড়ি হচ্ছে গর্গ পরিবার এবং তারা খুব সঙ্গীত প্রেমী, সঙ্গীত প্রেমী না, সঙ্গীতজ্ঞ পরিবার। দেবপ্রসাদ গর্গ, ভূপাল প্রসাদ গর্গ, এবং ওই বাড়িতে যাননি ভারতবর্ষে এমন কোনো বড় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী নেই। সে ফয়েজ খাঁ থেকে শুরু করে করিম খাঁ থেকে বারাগাল আমেরিকা সকলে ওই বাড়িতে পদার্পণ, পায়ে ধুলো পড়েছে। সে বাড়িতে রাখাল মালির কাজ করত। একদিন দেবপ্রসাদ গর্গ প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, বেরিয়ে গুনগুন করে একটা বিলাবলের একটা খুব কঠিন পকট কেউ গাইছেন, কানে এসছে। গিয়ে দেখে না রাখাল নিড়ানি দিতে এটা গাইছে।
তো ওকে দেখে রাখাল তো না থতমত হয়ে গেছে। তো হুজুর আপনি বলে তুমি এটা যে শিখলে কোত্থেকে? তো রাখাল খুব কাচুমাচু বলেছে যে হুজুরে আমার ওই আসেন ওস্তাদরা আসেন না, আমি তো আর ঢুকতে পারি না, আমি বাইরে দাঁড়িয়ে থাকি, বাইরে দাঁড়িয়ে থেকে শুনে শুনে এটুকু আমি শিখে ফেলেছি। রাখাল আসলে শ্রুতিধর। দেবপ্রসাদ গর্গ বললেন তোমাকে মালির কাজ করতে হবে না, তুমি আজ থেকেই আমাদের যে গানের ঘর আছে সেই গানের যন্ত্রপাতি যা আছে সেগুলি রক্ষণাবেক্ষণ করবে, তোমার প্রমোশন হবে। এ তো একলব্যের উত্তরাধিকার প্রায়, যা আপনি বলছেন সেই মহাভারতে মানে একলব্যের উত্তরাধিকারের মতো। এবং আমি তো ওস্তাদদের বলতে পারবো না তোমাকে গান শেখার জন্য, কিন্তু তারা অন্য মার্গের লোক, আমাকে তার পা ধরে বসতে হয় তাদের একটু, যাতে আমাকে শেখান। তুমি অনেক প্রতিভাধর, তুমি যতটা পারো শিখে নেবে। তা রাখাল একটা সুযোগ হয়ে গেল, সর্বক্ষণ ওইখানে থাকবে ওস্তাদরা থাকলে, বিভিন্ন রকম ঘরানার গান রাখাল কিন্তু শুনে 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 কিন্তু ওস্তাদ হয়ে গেল, বড় ওস্তাদ। তারপর দেবপ্রসাদ গর্গের মৃত্যুর পর একটু মনোমালিন্য হয় ভূপাল প্রসাদ গর্গের সাথে রাখালের, রাখাল বাড়ি ফিরে যায়। এবার আমি গিয়ে রাখাল বাড়িতে হাজির হলাম, গিয়ে প্রণাম করলাম। এটি ছিন্ন বস্ত্র মানুষ, খড়ের চালের একটা কুটির, খড় গলে গলে পড়ছে, বারান্দায় বসে। আমরা আত্মপরিচয় দিলাম, বাবার নাম বললাম, তা বললাম। তো আমাকে বললো কি 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 বাবা কি বলো? আমি আমার খুব ইচ্ছে আপনার কাছে একটু শাস্ত্রীয় সঙ্গীত শিখি। তো আমাকে বললো তুমি উপেন্দ্রবাবুর ছেলে, তোমাকে তো শেখাতেই হবে, তোমার বাবা আমার অনেক উপকার করেছেন, কিন্তু বাবা একটা শর্ত আছে যে গান বেচতে পারবি না। সপাটে চড় মারা যায় করে। তার কাছে আমার গান শেখার সৌভাগ্য হয়নি, 1.5 বছরের মধ্যেই তিনি মারা যান। কিন্তু যে শিক্ষাটা তিনি আমাকে দিয়ে গিয়েছিলেন আমি কিন্তু সেখান থেকে চ্যুত হইনি আজও। আজ 80 বছর বয়সে দাঁড়িয়ে বলতে পারি আমি গান বেচিনি কখনো কখনো। আমি চেষ্টা করলে কয়েক কোটি টাকার মালিক হইতে পারতাম গান গেয়ে। কয়েক কোটি টাকার, আমার কাছে যারা হাত ধরে যারা এসছে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমি হতে পারতাম, কিন্তু আমি গান ওইভাবে বিক্রি করিনি। মাধুকরী করছি, ছাত্রছাত্রী শিখেছে, যে যতটুকু পেরেছে দিয়েছে, বা অনুষ্ঠানে গাইতে ডেকেছে। মূলত বামপন্থীরা ডাকতো আমাকে, যখন ডেকেছে আমি কখনো বলিনি এত টাকা দিতে হবে। যা দিয়েছে যন্ত্রীরা এবং আমি ভাগ করে নিয়েছিলাম, সেটুকু নিতেই হতো, উপায় নেই, যন্ত্রীদের জন্য নিতে হতো। কিন্তু 1 লাখ টাকা দিতে হবে, 50,000 দিতে হবে, এই বাণিজ্য করিনি কখনো সঙ্গীতে। আজও 80 বছর বয়সে কখনো গান বেচিনি, এই রাখালবাবুর শিক্ষাতে। এই লোকগুলোর প্রভাব আমার জীবনে কমিউনিস্ট পার্টি করার ক্ষেত্রে এবং সংস্কৃতি গান বাজনার ক্ষেত্রে এটা মোছার নয় কখনো। আসলে আমার যতটুকু হয়েছে, কিন্তু ওই মানুষগুলির পদস্পর্শ করতে পেরেছিলাম বলে এটাই। আরেকটা কাজ আমি জীবনে করেছি, কমিউনিস্ট পার্টিতে যখন কারোর উপর কোনো অবিচার হয় তখন সে উপরতলায় বিচার দিতে যায়, একদম তলায় নেমে গেলাম একদম, কিন্তু কোনো অভিযোগ নিয়ে না। কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে না। আমি গেলাম ওই মানুষগুলোর সাথে যারা এই ধরনের গান করেন, তাদের দেখবো, তাদের জীবনযাপন, তাদের সাথে মিশবো, ওদের কাছ থেকে ওদের গান শিখবো। আমার কোনো গুরু নেই সেই অর্থে, নাগরিক গুরু, কিন্তু ওদের কাছ থেকে সারা জীবন অজস্র গান শিখেছি। এটা আপনি যা বললেন আমার মনে হচ্ছে তো মাও সেতুংয়ের সেই বিখ্যাত কথা, লার্ন ফ্রম দি মাসেস, আপনি তো সেই কাণ্ড করলেন। একদম তাই তো, আমি তো একদম তাই। এবং পিসি যোশী একমাত্র মানুষ যিনি এটা নিয়ে নিবিড়ভাবে ভেবেছিলেন, কিন্তু সময় পাননি বেশি দিন।
অন্য কাজের চাপ। পরবর্তীকালে কিন্তু আর কেউই এই সাংস্কৃতিক মেধাটুকু অর্জন করেননি। দেখো, একটা সমাজ ব্যবস্থা থেকে আরেকটা সমাজ ব্যবস্থাতে উত্তরণ, যেটা কমিউনিস্ট পার্টির মূল কাজ, খাটিয়ে খাওয়া মানুষের সমাজ থেকে খেটে খাওয়া মানুষের সমাজের যে উত্তরণ, এটা যে আসলে একটা সাংস্কৃতিক মুভমেন্ট। একদিন হাসতে হাসতে জয়ন্তদা, কৃষক সভার খুব বড় নেতা, আমাদের সকলের খুব প্রণম্য, কৃষক সভার অফিসে ইয়ার্কি করে হাসতে হাসতে হাস্যোচ্ছলে বলেছেন, শুধু আমি তো তোমাদের আবার, আমি তো এগ্রিকালচারের লোক, তোমাদের কালচার বুঝি না। আমাকে খুবই ভালোবাসতেন। আমি এক মুহূর্ত দেরি না করে জয়ন্তদাকে উত্তর দিয়েছিলাম, জয়ন্তদা যদি এগ্রিকালচারই বোঝেন, কালচার না বোঝেন, তাহলে কমিউনিস্ট পার্টি করতে এসছেন কেন? নিবিড় পদ্ধতিতে ধান চাষ করতে যান, কালচার বোঝেন যখন। হ্যাঁ, আমি এক মুহূর্ত দ্বিধা করিনি কিন্তু বলতে, এবং এতে কিন্তু জয়ন্তদা রাগ করেননি। এই কথা বলার পরেও হো 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 করে এসে উঠি। জয়ন্তদা বুঝতেন, সংস্কৃতি বুঝতেন, এটা ঠাট্টা ছুলে বলেছেন। আমি কিন্তু তার উত্তরটাই জয়ন্তদাকে দিইনি কেবলমাত্র, কিন্তু এই উত্তরটা আমি কিন্তু জয়ন্তদার মতো আরো অনেক মানুষ যারা এটাকে এতটা গুরুত্ব দেননি তাদের বোঝাতে চেয়েছি। আমি 3টে জিনিস জীবনে কঠোরভাবে মেনটেন করেছি এবং আজও সকলকে করতে বলি। কমিউনিস্ট পার্টির লোকজন এখনও আমাকে মিটিংয়ে ডাকে, এবারেও রাজ্য সম্মেলনে আমাকে ডেকেছেন। আমার প্রতি বৈরিতা থাকলে আমাকে ডাকতো না, বা আমার কোনো বৈরিতা থাকলে আমি যেতাম না। আমার কোনো দায় নেই, কোনো দায় নেই। আমি গেছি, আমি গিয়ে আনন্দ পেয়েছি, কেন কত পুরনো লোকজনের সাথে দেখা হয়েছে, আবার জড়িয়ে ধরেছেন, দেখা হয়েছে। এখন আমার তো মনে হয় যে এটা নিয়ে সংস্কৃতি নিয়ে আলোচনা, ধরুন সুধীর একটা চেষ্টা করেছিলেন, সুধীর প্রধান একটা বইও লিখেছিলেন, মার্কসিস্ট কালচারাল মুভমেন্ট ইন ইন্ডিয়া, হ্যাঁ, 2 ভলিউমে। এই বইটা একটা আমাদের 3 ভলিউম করে, তারপরে 3 ভলিউম হয়েছিল। এই বইটি একটু আমাদের একটি দিক নির্দেশ হতে পারে। এইটাকে ধরে কিন্তু আমরা বসতে পারি, সংযোজন, পরিবর্ধন সবটা করতে পারি এইটাকে ধরে। এটা কিন্তু 3টে খণ্ডে অনেকটাই লেখা আছে, এবং ভারতবর্ষে একটা সমস্যা এটা হচ্ছে, ভারতবর্ষ তো কোনো ভারতীয় বলে কোনো জাত নেই। ফলে ভারতবর্ষের যে ভাষা বৈচিত্র্য, সংস্কৃতি বৈচিত্র্য, সেক্ষেত্রে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির কালচারাল মুভমেন্টটা কিন্তু একটা কোনো রাস্তা ধরে, পথ ধরে এগোনো মুশকিল আছে। কিন্তু একটা পথ করে দিলে তুমি দক্ষিণে ভাষা চেনো, দক্ষিণে যে 4টি ভাষাতে কথা বলা হয়, মালায়ালাম, তেলুগু, তামিল এবং কন্নড়, এই ভাষাগুলো তো আমরা চিনি না। তাহলে উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের কোনো মিল নেই, পশ্চিম ভারতের সাথে পূর্ব ভারতের, সিন্ধুর সাথে আগরতলা ভাষার কোনো মিল নেই, ত্রিপুরা ভাষার কোনো মিল নেই, চরিত্রের মিল নেই, খাদ্যাভ্যাসের মিল নেই, সংস্কৃতির মিল নেই। এটা একটি জাতির সমূহের একটি রাষ্ট্র, একটি দেশ। সেখানে একটি কমন প্রোগ্রাম গড়ে তোলা সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে কমিউনিস্ট পার্টি যদি কালচারাল ডকুমেন্ট তৈরি করতে চায়, এই বহুত্বটাকে স্বীকার করে নিয়েই তাকে কিন্তু এই কাজটা করতে হবে। আমার শুভেন্দু, আপনি কি এটা একমত হবেন? আমার মনে হয় এটা আমরা ভাবি, এমনি কালকেই আমি কথা বলছিলাম এটা নিয়ে, তাতে একটা এরকম ভাবছিলাম আমরা যে সংস্কৃতি কি সেই সুতো যাতে টান দিলে গোটা দেশের মানুষ এক হতে পারে, এছাড়া তো আর কিছু নেই। আর এক হতে পারে চাষের সুযোগ, ওই এক কাজ, কিন্তু সেও তো আজকে চেঞ্জ হচ্ছে অনেক। আর বোধহয় এই একটাই পড়ে থাকে যা মানুষ চিরকালীন, যে ডাক চিরকালীন, এটা করা যায়। আমি তো গাদারের গান শুনতে আমি যাব না। আমি যতবার গাদার কলকাতাতে এসছেন, ময়দানে গিয়েছেন, ততবার আমি একদম সামনে বসে শুনেছি। আমার পার্টির কর্মীরা আমাকে, গাদারের প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম, যে মানে ধরুন মেইন স্ট্রিমে দক্ষিণ ভারতের ক্ষেত্রে গাদারের মতো মানুষজন গান গেয়েছেন, কিন্তু পশ্চিম বাংলায় বা ধরুন হিন্দি সিনেমাতেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু বাংলা চলচ্চিত্র জগতে বা বাংলার মূলধারার সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু গণসঙ্গীত থেকে উঠে আসা গান
বা গণসঙ্গীতের আকারে প্রকাশিত গান একদম মূলধারায় জনপ্রিয় হয়েছে, এটা কিন্তু সেই অর্থে খুব কম। এটা খুব কম। কেন সলিল চৌধুরীকে দেখো তুমি, সলিল চৌধুরীর সলিল পরবর্তী সময় সলিল চৌধুরী পরবর্তী সময় হয়নি, তার কারণ তো একটি, তার কারণ একটি, সেটা হলো এই গানগুলিকে নিয়ে পণ্যায়িত হয়নি, গানগুলি বাজারে সেগুলোকে আনা হয়নি, বাজার গ্রহণ করেনি বা বাজার গ্রহণ করতে পারে সেরকম করে গড়ে তুলিনি। একদিন সে অনেক বছর আগে, বোধহয় 10 বছর আগে, একদিন ধর্মতলা মোড়ে দাঁড়িয়েছি আমি, একটি ছেলে, সুঠাম যুবক একজন, গায়ে একটা অত্যন্ত জামা কাপড় অত্যন্ত কস্টলি, গেঞ্জি পরে আছে, কালো রঙের গেঞ্জি, তার বুকে লেখা ধর্ম এখন মানুষ খাচ্ছে, এই লাইনটা আমার বুকটা ছাদ করে উঠছে, কারণ এই গানটা, এই লাইনটা আমার মইনুদ্দিন কেমন আছোর একটি লাইন। এই গানটি একটি ব্র্যান্ডেড কোম্পানি তাদের গেঞ্জিতে বুকে ধর্ম এখন মানুষ খাচ্ছে এটা লিখে দিয়েছে। ও ছেলেটাও আমাকে চেনে না, আমিও ওকে চিনি না, আমি কি আর পরিচয়ও করলাম না, এইটুকু থাক না, এই অপরিচয়ের এই দূরত্বের সৌন্দর্যটাই থাক। গানটা গাই দেখো। মইনুদ্দিন কেমন আছো, বড্ড বেশি ঘুম পাচ্ছে, মইনুদ্দিন ঘুমকে তাড়াও, সময় এখন খ্যামটা নাচ্ছে, মইনুদ্দিন জেগে আছো, সময়গুলো পিছলে যাচ্ছে, মইনুদ্দিন জেগে আছো, সময়গুলো পিছলে যাচ্ছে, মইনুদ্দিন জোর পাচাও, ধর্ম এখন মানুষ খাচ্ছে, মইনুদ্দিন 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 বাঘের ছানা, ফেউগুলো আজ হাঁকড় ছাড়ছে বাঘের ঘরে ঘোঘের হানা, মইনুদ্দিন 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 বাঘের ছানা, ফেউগুলো আজ হাঁকড় ছাড়ছে বাঘের ঘরে ঘোঘের হানা, মইনুদ্দিন যাচ্ছ কোথায়, এতই সহজ পালিয়ে বাঁচা, মইনুদ্দিন যাচ্ছ কোথায়, এতই সহজ পালিয়ে বাঁচা, তোমার জন্য তৈরি আছে শক্ত পোক্ত বাঘের খাঁচা, বাঘের খাঁচা বাঘের খাঁচা বাঘের খাঁচা দেশটা জুড়ে, বাঘের খাঁচা বাঘের খাঁচা বাঘের খাঁচা দেশটা জুড়ে, মইনুদ্দিন রুখে দাঁড়াও, মাথা তোলো আকাশ ফুঁড়ে, মইনুদ্দিন রুখে দাঁড়াও, মাথা তোলো আকাশ ফুঁড়ে। আমার তো মনে হলো এই গান আপনি এই আজকের ভারতে যা আমরা দেখছি তাকে দেখে লেখা। হ্যাঁ, 40 বছর আগে লেখা গান। আজকে ওই যে বললাম যে ওই যে ধর্ম এখন মানুষ খাচ্ছে, এটা এখন গেঞ্জির বুকে ছাপা হচ্ছে। তো আরেকটি কথা এই প্রসঙ্গে বলতেই হয় যে গণনাট্য সংঘ তার জন্ম থেকেই, জন্মের সময় বললাম যে এলিটদের দিয়ে তৈরি হয়েছিল, কিন্তু গণনাট্য সংঘটা তো এলিটটা শহরের মধ্যে তো থাকবেন, নিশ্চয়ই থাকবেন, মধ্যবিত্তই তো সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এক সংস্থা, কিন্তু একদম দলিত মানুষ, তার সংস্কৃতিও তো এদেশে বড় অত্যন্ত সমৃদ্ধ, তার লোকায়ত সংস্কৃতি। তো গণনাট্য সংঘ কেন সেখানে বেশি মানে গুরুত্বটা দেবে না? আচ্ছা, গণনাট্য সংঘ বললে আমরা সাধারণত কার কথা বলি? সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, হেমন্ত মুখার্জি, সুচিত্রা মিত্র, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, কখনো গুরুদাস পালের কথা বলি না তো? এই যে
ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না, পাপিত কৃষ্ণ বলে না, পাপিত কৃষ্ণ বলে না, ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না। ওরে কয়লার মোলা যায় না ধুলে, আর ছোকরা হয় না পাকা চুলে, শিমুল ফুলের সুবাস মেলে না, আর যতই মাঝো ঘষ তবু ছুঁচোর গায়ের গন্ধ কহু, গোলাপ জলে ধুলেও যাবে না, ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না। কেউ দারোগা কেউ বা সেপাই, তারা করছে কেবল খাই 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 খাই, তাদের খেয়ে দিয়ে ভুঁড়ি ভরে না। আমাদের হাড় খেয়েছে, মাছ খেয়েছে, কেবল চামড়া টুকুন বাদ রেখেছে, ডুগডুগি বাজাবার বাসনা, ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না। আরে জার্মানিতে হিটলার ছিল, সে যে কত না তাবিজ বাঁধিল, কত আইন কানুন গুলি জেলখানা, তার কত না ঝটিকা বাহিনী, শেষ পর্যন্ত কেউ টেকেনি। আমাদের কর্তারা কি খবর রাখেন না, ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না। এইরকম পলিটিক্যাল গান লিখছেন একটা বিড়ি শ্রমিক, তাকে আমরা মনে রেখেছি। ঘটনাচক্রে এই গানটি আমি আপনার থেকেই শুনেছি শিবপুরে আইপিটির অনুষ্ঠানে, আমার মনে একে আমি ছাড়া তো আর কেউ গায় না। আপনি গিয়েছিলেন, আমার মনে আছে। এবং শুধু আমি অনেক দিন আগে গণনাট্য সংঘ থেকে বের করেছিলাম গুরুদাস পালের গানের একটা ক্যাসেট, 1 ঘন্টার ক্যাসেট। তাতে গোপাল গেয়েছিল, অমর গেয়েছিল, আমি গাইনি নিজে, আমি নিজে এতেছিলাম, বাসুদেব বসু গেয়েছিল একটা গান। এবং যতগুলি গুরুদাস পালের জনপ্রিয় গান প্রায় সবগুলিকেই ওখানে আমি ওই ক্যাসেটে সংরক্ষিত করার চেষ্টা করেছি। এখন সেটা বোধ হয় আইপিটে তার ওয়েবসাইটে দিয়েছে গানটা। আমারই করা কাজ, কিন্তু এই কাজগুলো, এই গান তো আজও সমসাময়িক, এখন সমসাময়িক। রাজনৈতিক প্রেক্ষিতে তো একদম। এই যে দিন যায় গো কাঁদিয়া কাঁদিয়া দিন যায়, এই যে এগুলো দোহার কেগুলো, এই যে ধরে তারপর গানগুলো যখন আসছে, এই যে আকর্ষণটা সমস্ত শ্রোতাদের। দেখো, আমি তখন আমরা 73-74 সাল, বহু ছেলেপুলে গৃহ ছাড়া, এমার্জেন্সি ঠিক আগে আগে আমরা বিদ্যাধরী নদীর ধার ধরে সম্প্রতি শাখার 11 জনের দল, আমরা প্রায় একটা 17-18 দিন একটা ট্যুর প্রোগ্রাম করেছি। যে একটা গ্রামে অনুষ্ঠান রাত্রে ওখানে থেকে গেলাম, পরদিন সকালে আবার হাঁটা দিলাম, গিয়ে কোথাও একটা হাটের দুপুরে অনুষ্ঠান করলাম, সেখানে খাওয়া দাওয়া করলাম, আগে থেকে সব ব্যবস্থা করা থাকতো। আবার ওখান থেকে পরের দিন রাতে একটা অনুষ্ঠান হতো। এইরকম প্রায় 50টা অনুষ্ঠান আমরা করেছিলাম 18 দিনে। অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা। একটা জায়গাতে গ্রামে গিয়ে, সে গ্রামের প্রায় 10-12টি ছেলে বাড়ি ছাড়া, সন্ত্রাসে মায়ের কোল ছাড়া হয়ে গেছে, বাড়ি ফিরতে পারে না। তা আমরা কারামোর ঘর ভেঙেছে, স্মরণ আছে, সে আমার রক্তে ধোয়া দিন তিন গাইলাম। খুব কোথাও কোনো তাপ উত্তাপ নেই শ্রোতার ভেতরে। আমার কি একটা মনে হলো, আমি ইচ্ছা করেই এই গানটা গাইলাম, ইচ্ছা করে। বিদায় দেখো সচিরানী, আমি সন্ন্যাসেতে যাই। বিদায় দেখো সচিরানী, আমি সন্ন্যাসেতে যাই। নদিয়া ছাড়িয়া যাইব, পরের মাকে মা বলিব। জানবে লোকে নিমাইর কেহ নাই, তোমার মনে রে বুঝাইয়া রাখো, তোমার
নিমাই নাই। বিদায় দেব সচিরানী, আমি সন্ন্যাসীতে যাই। এই গানটি গাইতে কিন্তু মাতৃ হৃদয়কে স্পর্শ করল। তখন দেখি মায়েরা কাঁদছে, ঠিক সুতোয় টান হ্যাঁ? পড়ার মতো। ঠিক সুতোতে গান পড়ার মতো, প্রাণ পড়ার মতো। আমি শেষ দিকে চলে এসেছি একদম। আমার ধারণা শরীর তো হয়তো একমত হবে। আমরা আগামী দিনে মানে আপনি আজকের প্রজন্ম যারা এখনো গান গাইছে, যারা এখনো লাল ঝান্ডার পক্ষে, সমাজ বদলের পক্ষে যারা চায়, যেমন আমি এটা বলার লোভ সামলাতে পারছি না, আপনি যে মানুষটির গান গাইলেন, যার গান আপনি সংগ্রহ করে এনে ক্যাসেট করেছেন, তার সেই গানের একটি শব্দে ওই যে ডুগডুগি বাজানোর কথাটা শুনে আপনি বললেন তিনি বিড়ি শ্রমিক ছিলেন, কিন্তু অদ্ভুতভাবে দেখুন মিলে গেল। লেনিন তো শিখিয়েছেন আমাদের যে বুর্জোয়াকে বা এই পুঁজির মালিককে যে মরা মায়ের চামড়া ছাড়িয়ে ডুগডুগি বাজাতেও পিছ পাবে না যদি সে লাভের গন্ধ পায়। তো সেই উপলব্ধি তো আমি পেলাম, আমি সেটাই মনে হলো, ওই কথাটা বলার লোভ সামলাতে পারছি না। আমি বলবো যে আমরা এইটা দিয়ে আজকে শেষ করি। আজকের প্রজন্ম যারা এখনো গান গাইতে চায় লাল ঝান্ডার পক্ষে, সমাজ বদলের পক্ষে, তাদের জন্য আপনি কি বলবেন? যে দুর্বিষহ জীবন আমরা কাটাচ্ছি, যে দুর্বিষহ জীবন যে ব্যবস্থার ভেতর আমাদের প্রতিদিন কাটছে, সেটা কেন্দ্রে হোক, রাজ্যে হোক, সর্বত্রই অসহ্য। আমার যদি শরীরে সামর্থ্য থাকতো, আমি একলা একটা চেল্লাতে ধর্মতলা দাঁড়িয়ে একটা ঝান্ডা ঘাটে ঘাড়ি নিয়ে চিৎকার করতাম, বা রাইটার্স বিল্ডিংয়ে নবান্নের সামনে চিৎকার করতাম। এতটাই দুর্বিষহ উঠছে প্রতিদিন। এর বিরুদ্ধে লড়াইটা তো লড়াই তো আর বন্ধ হয় না। লড়াইটা ভোটের থেকে মাঠে আসার গুরুত্ব এই মুহূর্তে অনেক বেশি। তোমরা যারা বামপন্থী কর্মী আছে তাদের উপরে আমি একটা দায়িত্ব চাপাই, বড় তারা চাপ তৈরি করুন। আসলে ডিমিট্রভ তত্ত্ব, যে তত্ত্বের উপরে ভিত্তি করে বামপন্থীরা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছিল, 46 সালে 2জন MLA হয়েছিল, যদি বসু আর রতনলাল ব্রাহ্মণ। কি সে তত্ত্ব? না, বামপন্থীরা রাষ্ট্র ক্ষমতার যদি ক্ষুদ্রতম একটা অংশ কখনো আসে, তাহলে তারা এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে মানুষ তাদের উপরে অনেক বড় দায়িত্ব দেওয়ার মতো আস্থা মানুষের ভেতরে তৈরি হবে। ওইটার ভেতর দিয়ে পরিবর্তন হয়ে যাবে আমার। কিন্তু পারে শ্রমিক অঞ্চলে আবার নতুন করে আন্দোলন সংগঠিত করে, এবং সংস্কৃতি আন্দোলনকে বিশেষত বলছি তোমাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীতে সব থেকে বড় বিপদ যেটা, আসলে গ্রহটাই বাঁচবে কিনা। তাহলে পরিবেশ বাঁচানোর জন্য যে আন্দোলন, আচ্ছা পরিবেশের বিরুদ্ধে সেই রকম আন্দোলন সংগঠিত করতে পারছি আমরা, বিজ্ঞান মঞ্চ পারছে, তাহলে বিজ্ঞান মঞ্চকে কেন কাজে লাগাচ্ছি না আমরা? বিজ্ঞান মঞ্চ গীতিকার শুরু করেছে, গণনাট্য সঙ্গে আছে, পরিবেশের সপক্ষে গান, পরিবেশ বাঁচানোর জন্য তার কবিতা, তার প্রবন্ধ, তার আলোচনা সভা হচ্ছে না কেন? এখনো পরিবেশের বিরুদ্ধে গান গাইতে, পক্ষে গান গাইতে বললে একটি গান আমাদের সঙ্গে সামনে আছে, সেটা রবীন্দ্রনাথের লেখা মরু বিজয়ের কেতন ওরাও। আর দ্বিতীয় গানের নাম ভাবতে পারো? হ্যাঁ, পারো কি গাইতে? শুনেছো? আমি একটা শোনাই, আমি শোনাই পরিবেশের বিরুদ্ধে গান। জল টল টল তাল পুকুরে শালুক পাতার বিছানা, জল টল টল তাল পুকুরে শালুক পাতার বিছানা, তার উপরে বেড়ায় ঘুরে 1 পান কৌড়ি 3 ছানা। জল টল টল তাল পুকুরে শালুক পাতার বিছানা, তার উপরে বেড়ায় ঘুরে 1 পান কৌড়ি 3 ছানা। সূর্য গেল ডুবে বকের পাতি পাখনা মেলেছে। পৃথিবীর বুক থেকে সূর্যের আলো চলে যায়,
অনেক উঁচুতে আকাশে বকের পাখনাতে সে আলো যখন পড়ে, সে দৃশ্য একবার যে দেখেছে সে জীবনে কোনদিন ভুলতে পারবে না। যেন রূপরই বক, সূর্যি গেল ডুবে বকের পাতি পাখনা মেলেছে, আড়াল থেকে সূর্যি মামা তাতে আলো ফেলেছে। দূর থেকে কে ডাক দিল চই 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 চই, বাড়ি ফিরতে একদল হাঁস লাগিয়ে দিল হইচই। গুটি গুটি আঁধার নামছে, গুটি গুটি আঁধার নামছে, ঝুপঝুপ ঝুপঝুপ। এখন কথা বলতে মানা, চুপ 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 চুপ। এই পর্যন্ত গানের একটা পর্যায়ে যা কিছু সুন্দর একটু বললাম। এই সব সুন্দরের মাঝে আছে অসুন্দরের হানা, এই সব সুন্দরের মাঝে আছে অসুন্দরের হানা। কিছুটা তার আমরা জানি, অনেকটা অজানা। একটা ভাঙা নৌকো পড়ে তারিণী মাঝির ঘাটে, একটা ভাঙা নৌকো পড়ে তারিণী মাঝির ঘাটে। নদী কবে মরে গেছে তার একলাই দিন কাটে। নদী কেন মরে, সবুজ কেন হারায়, হাতিরা কি খাবে, পাখিরা যাবে কোথায়। নদী কেন মরে, সবুজ কেন হারায়, হাতিরা কি খাবে, পাখিরা যাবে কোথায়। আকাশ কেন ঢাকে বারুদের কালো ধোঁয়ায়, আকাশ কেন ঢাকে বারুদের কালো ধোঁয়ায়। মানুষকে কে কাঁদায়, আমরা ঘুরে মরি গোলক ধাঁধায়। মানুষকে কে কাঁদায়, আমরা ঘুরে মরি গোলক ধাঁধায়। এসব কেনর উত্তর খোঁজো নিজের কাছে তুমি, এসব কেনর উত্তর খোঁজো নিজের কাছে তুমি। চোখের জল মুছে হাসবে তোমার মাতৃভূমি, চোখের জল মুছে হাসবে তোমার মাতৃভূমি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ শুভেন্দুবাবু আপনাকে। আমাদের আজকের এই দীর্ঘ যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের দিশা, অতীতে কোন পথে চলেছে আন্দোলন, সংস্কৃতি আন্দোলনের ক্ষেত্রে আর কি কি পথ পরিবর্তনের দরকার আছে, দিক নির্দেশিকাও একটা কিছুটা আমরা পেলাম। শুভেন্দুবাবুকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সাক্ষাৎকার পর্ব আমরা শেষ করছি।